Hello, dear learners. Assalamu alaikum. You are welcome to our school. How are you? Hope that you are fine by the grace of Almighty Allah. I am also fine. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ইংরেজি গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। আমরা সাধারণত যারা এসএসসি এবং এইচএসসি এর পরীক্ষার্থী তারা অনেকাংশে এই টপিকটি আনসার করতে চাই না, অর্থাৎ আমরা আনসার করতে পারি না, কারণ এই টপিকটি বইয়ের মধ্যে যেভাবে আলোচনা করা হয়েছে তা খুবই জটিল মনে হয় আমাদের কাছে। কিন্তু আজকের এই ক্লাসটি করার মাধ্যমে আমাদের উক্ত টপিকটি খুবই সহজ হয়ে যাবে আশা করছি, এবং পরীক্ষায় আমরা খুবই সানন্দে আনসার করতে চাইব এবং আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করব। আজকের টপিকটির নাম হচ্ছে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায়, অথবা উক্ত সেন্টেন্সগুলোকে ভিন্ন ভিন্নভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কিংবা কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্সে রূপান্তর করা যায়, তার ফর্মুলাসগুলো আজকে জানবো। চলো শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে when, since, as থাকে এবং উক্ত সেন্টেন্সের উভয় ক্লজে যদি একই সাবজেক্ট থাকে, তাহলে আমরা উক্ত সেন্টেন্সটিকে সিম্পল করার ক্ষেত্রে সরাসরি when, as, since যুক্ত ক্লজের ভার্বের সাথে আইএনজি যোগ করব। আমি আবারও বলছি, কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি when, as, since থাকে এবং ওই কমপ্লেক্স সেন্টেন্সের উভয় ক্লজ যদি একই সাবজেক্ট থাকে, উভয় ক্লজে একই সাবজেক্ট থাকে, তাহলে সিম্পল করার ক্ষেত্রে when, as, since যুক্ত ক্লজের ভার্বের সাথে আইএনজি যোগ করব এবং ভার্ব থেকে পুরো অংশটুকু লিখে নিব। এবং এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, তাহলে when, since, as উঠিয়ে আমরা সাবজেক্ট থেকে বাকি অংশটুকু, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের আগ পর্যন্ত অংশটুকু লিখব, তারপর এন্ড যোগ করব, তারপর প্রিন্সিপাল ক্লজ লিখব। আশা করি আমরা কিছুটা বুঝতে পেরেছি। যদি একটা উদাহরণ দেয়া যায় তাহলে বিষয়টা আমাদের কাছে আরেকটু সহজ হবে মনে করছি। তাহলে একটা উদাহরণ দিই। when the thief saw the police, he ran away। এই সেন্টেন্সটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে when যুক্ত ক্লজের সাবজেক্ট এবং প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট একই ব্যক্তি। সুতরাং আমরা যেটা বলেছিলাম, when, since, as যুক্ত ক্লজটি এর যে সাবজেক্ট থাকবে প্রিন্সিপাল ক্লজের একই সাবজেক্ট থাকবে, অর্থাৎ when, since, as যুক্ত সেন্টেন্সটির উভয় ক্লজের সাবজেক্ট একই থাকলে আমরা সরাসরি ভার্বের সাথে আইএনজি যোগ করব। কার ভার্বের সাথে? when, since, as যুক্ত ক্লজের ভার্বের সাথে। তাহলে আমরা খুঁজে বের করব কোনটি, ভার্ব কোনটি আছে। তাহলে ভার্ব কি? saw। আমরা জানি কখনোই পাস্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয় না। যদি কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় তাহলে উক্ত ভার্বটিকে প্রেজেন্ট ফর্মে রূপান্তর করতে হয়। saw এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, তাহলে আমরা সি এর সাথে আইএনজি যোগ করব। তারপর বলছিলাম বাকি অংশটুকু লিখে নিব। তাহলে সিইং দ্য পুলিশ, হি। আমরা এই জায়গায় যেহেতু সাবজেক্টিভ ফর্ম আছে, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম নাউন আছে, সেই জন্য প্রোনাউনটা না লেখাই উত্তম। যেহেতু দা থিফ যেই কথা, হি একই কথা, সেই জন্য আমরা নাউন ফর্মটাই লেখার চেষ্টা করব। The thief
ran away। তাহলে আমরা কি করলাম, when a সিনযুক্ত সেন্টেন্সটির উভয় ক্লোজের সাবজেক্ট একই হওয়াতে আমরা হচ্ছে ভার্বের সাথে আইন যোগ করে বাকি অংশটুকু লিখে নিয়েছি এবং এই সেন্টেন্সটি রূপান্তরিত হয়েছে সিম্পল সেন্টেন্সে। এবার আমরা হচ্ছে এই সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করব। এই সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করতে আমাদেরকে যে সাবঅর্ডিনেট কনজাংশনটি আছে সেটা তুলে দিতে হবে, অর্থাৎ when আমরা উঠিয়ে দিব, তারপর when এর পর থেকে সাবঅর্ডিনেট ক্লজের সবটুকু অংশ লিখে নিব। দ্য thief saw the police। তারপর যে কমাটি আছে সেখানে আমরা হচ্ছে and লিখব, তারপর বাকি অংশটুকু লিখব। সুতরাং হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করা মূলত সহজ, কিন্তু কমপ্লেক্স থেকে সিম্পল করতে আমাদেরকে হচ্ছে, যেহেতু আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকে, সুতরাং একটা ক্লজের বিশেষ করে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট এবং ভার্বকে আমরা কি করি, সাবজেক্ট উঠিয়ে ভার্বকে হচ্ছে নন ফাইনাইট করে দিই, প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট এবং ভার্ব থেকে যায়। কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে উভয় ক্লজের ক্ষেত্রেই হচ্ছে দুইটা সাবজেক্ট থাকতে হয়, দুইটা ফাইনাইট ভার্ব থাকতে হয়। এবং কমপ্লেক্সে আরেকটা জিনিস থাকতে হয়, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, এবং কম্পাউন্ডে থাকতে হয় কোঅর্ডিনেট কনজাংশন। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাইলে কমপ্লেক্স, সিম্পল এবং কম্পাউন্ড করতে আমাদের জন্য সহজ হয়। আমাদের কি মনে রাখতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, একটি সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। এবং কম্পাউন্ডের ক্ষেত্রেও দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। কিন্তু সিম্পলের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, একটা সাবজেক্ট রাখতে হবে, একটা ফাইনাইট ভার্ব রাখতে হবে। তাইলে আমরা বাকি অংশটুকু কি করব, সেটাতে নন ফাইনাইট করব, সাবজেক্টকে বাদ দিতে হইলে বাদ দিব। অর্থাৎ আমাদের যে কোনো ভাবেই হোক একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব করতে হবে। আবার সিম্পল সেন্টেন্স থেকে যখন আমরা কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড করব, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব তৈরি করতে হবে, নতুবা এটা হচ্ছে কম্পাউন্ড এবং কমপ্লেক্স হবে না। এখন দেখি আমরা এই তিনটা সেন্টেন্সকে একটু বিশ্লেষণ করি, করলে আমাদের জন্য সহজ হবে তিনটা সেন্টেন্স থেকে তিনটা সেন্টেন্সে রূপান্তর করতে। আমরা এবার যদি সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স করি, এই জায়গায় সিম্পল সেন্টেন্স আছে হচ্ছে সিইং দ্য পুলিশ দ্য থিফ ran away। এই সিইং দ্য পুলিশ দ্য থিফ ran away এই সেন্টেন্সটির মধ্যে দ্য থিফ একটি সাবজেক্ট, ran একটি ফাইনাইট ভার্ব, এবং সিইং দ্য পুলিশ এই জায়গায় কোনো সাবজেক্ট নেই এবং ফাইনাইট ভার্ব নেই। সুতরাং এটা একটা ফ্রেজ। যদি এই ফ্রেজটাকে আমরা ক্লজে পরিণত করতে চাই তাহলে এই ফ্রেজে একটা সাবজেক্ট দিতে হবে, একটা ফাইনাইট ভার্ব দিতে হবে। এই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করি আর কম্পাউন্ড করি, আমরা নিশ্চয়ই এখানে একটা কি আনতে হবে, সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। তো আমরা এই সেন্টেন্সটাকে এখন ধরো আমরা হচ্ছে এটাকে কমপ্লেক্স করতে চাই, তাহলে কমপ্লেক্স করব কিভাবে, আমরা জানি যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো ফ্রেজ থাকে, ওই ফ্রেজটাকে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে এই ক্লজের ক্ষেত্রে when, since, as বসে, তাইলে আমরা এখানে when বসাইলাম। ওকে, তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন একটা হয়ে গেল, আর দুইটা উপাদান বাকি। দুইটা উপাদান কি, দুইটা সাবজেক্ট লাগবে, দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। এই সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, তাইলে আমার লাগছে হচ্ছে আরেকটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব। তাহলে when নিলাম। এবার আমি সাবজেক্ট আনবো কিভাবে, আমরা সাধারণত সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে সাবজেক্ট আনতে হলে আমাদেরকে প্রিন্সিপাল ক্লজের দিকে যাইতে হয়। প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট কি আছে, দ্য থিফ, আমরা এখানে দ্য থিফ আনলাম। এখন যে ভার্বটা আছে সিইং, নন ফাইনাইট ভার্বটা, এটাকে ফাইনাইট ভার্বে রূপান্তর করতে হবে। তো সিইং কে ফাইনাইট ভার্বে রূপান্তর করতে হইলে আমাদেরকে হচ্ছে এই ভার্বটা ফাইনাইট ভার্ব করার জন্য প্রিন্সিপাল ক্লজের ভার্বের কাছে যাইতে হবে, দেখতে হবে প্রিন্সিপাল ক্লজের ভার্বের কি অবস্থা। প্রিন্সিপাল ক্লজের ভার্ব হচ্ছে পাস্ট ফর্ম, সুতরাং এই সিইং কে আমরা পাস্ট ফর্মে রূপান্তর করতে হবে। করলাম স, তারপর দ্য পুলিশ লিখে বাকি অংশ লিখলাম। এই ক্ষেত্রে যেহেতু আমরা দ্য থিফ
সাবজেক্টিভ ফর্মে রূপান্তর করেছি, অর্থাৎ নাউনটাকে সাবজেক্ট হিসেবে এনেছি, সুতরাং ওখানে নাউন দেওয়ার দরকার নেই, আমরা প্রোনাউন করে বাকি অংশ লিখে নিব। এবার চলো দেখা যাক এই সেন্টেন্সটাকে কিভাবে কম্পাউন্ডে রূপান্তর করা যায়। একইভাবে সহজ কথা এবং সহজভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। এই সেন্টেন্সে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে দুইটা সাবজেক্ট লাগবে, দুইটা ফাইনাইট ভার্ব লাগবে এবং একটা কোঅর্ডিনেট কনজাংশন লাগবে। এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে সবসময় কি হয়, কোঅর্ডিনেট কনজাংশনও হয় এন্ড। আমরা রেখে রাখলাম এন্ড, ওকে, খুঁজে পাইলাম এন্ড, এখানে একটা সাবজেক্ট পাইলাম, একটা ফাইনাইট ভার্ব পাইলাম। এখন আমার দরকার কি, আরো একটা সাবজেক্ট, আরো একটা ফাইনাইট ভার্ব। তাহলে যেহেতু এই ফ্রেজটা এখানে আছে, এই ফ্রেজটাকে আমরা ক্লজে পরিণত করতে হবে, অর্থাৎ এই ফ্রেজে একটা সাবজেক্ট দিতে হবে। তাহলে আমরা এখানে কি সাবজেক্ট দিব, আমরা যেহেতু প্রিন্সিপাল ক্লজ আছে আমাদের, সেহেতু আমরা প্রিন্সিপাল ক্লজ থেকে একটা সাবজেক্ট ধার করব। এই এখানে দা থিফ আছে, আমরা দা থিফ আনলাম। এখানে যেহেতু একটা নন ফাইনাইট ভার্ব আছে, এই নন ফাইনাইট ভার্বকে আমরা ফাইনাইট ভার্বে রূপান্তর করব। আছে কি সিইং, তো সিইং তো আর লিখতে পারবো না, আমরা এটাকে ফাইনাইট ভার্ব কিভাবে করব, প্রিন্সিপাল ক্লজের ভার্ব অনুযায়ী এটাকে ফাইনাইট ভার্ব করব। যেহেতু প্রিন্সিপাল ক্লজের ভার্ব পাস্ট ফর্মে আছে, এই সিইং কে আমরা পাস্ট ফর্মে রূপান্তর করব। সিইং এর প্রেজেন্ট ফর্ম সি এর পাস্ট ফর্ম স, তারপর দা পুলিশ এন্ড বাকি অংশ। যদি আমরা এইভাবে সিম্পল থেকে কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড, আবার কমপ্লেক্স থেকে সিম্পল কিংবা কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল কিংবা কমপ্লেক্স, এভাবে চিন্তা করে করে বাসায় প্র্যাকটিস করি, তাহলে আমাদের কাছে এই টপিকটা সহজ হয়ে দাঁড়াবে। আমি সবগুলো রুলস এভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আরেকটু মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসে পড়বে এবং প্রয়োজনীয় কথাগুলো নোট করে নেবে। চলো এবার দেখা যাক হোয়েন, সিন্স, এজ যুক্ত সেন্টেন্সটি যদি উভয় ক্লজ এ ভিন্ন সাবজেক্ট থাকে তাহলে আমরা কি করব। হোয়েন, সিন্স, এজ এ ভিন্ন সাবজেক্ট থাকলে আমরা কি করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোয়েন, সিন্স, এজ যুক্ত সেন্টেন্সের উভয় ক্লজে যদি ভিন্ন সাবজেক্ট থাকে তাহলে আমাদের বেশি কিছু পরিবর্তন করতে হবে না। শুধু আমরা সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে যে সাবজেক্টটি থাকবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটি রেখে দিব, ভার্বের সাথে আইএনজি যোগ করব, প্লাস বাকি অংশটুকু লিখব। ওখানে একইভাবে সাবজেক্ট থেকে বাকি অংশ লিখে প্রিন্সিপাল ক্লজের আগে এন্ড যোগ করব, তারপরে প্রিন্সিপাল ক্লজ রাখবো। একটা উদাহরণ দিলে বোধহয় বিষয়টা সহজ হবে এবং আগেরটার মতোই, শুধু পার্থক্য এখানে ভিন্ন সাবজেক্ট আছে বলে আমরা একটা সাবজেক্টটা রেখে তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হচ্ছে। যেমন আমরা লিখতে পারি সিন্স দ্য ওয়েদার ওয়াজ ভেরি cold, we could not go out. তাহলে খেয়াল করি এই সেন্টেন্সটিতে সিন্স আছে এবং সিন্স যুক্ত এই সেন্টেন্সটির প্রথম সাবজেক্টটি দ্য ওয়েদার এবং দ্বিতীয় সাবজেক্টটি উই। তাহলে দুইটা সাবজেক্ট ভিন্ন। এই দুইটা সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে আমরা সাবজেক্ট উঠাইতে পারবো না, সাবজেক্ট রেখে দিব। তাইলে সাবজেক্ট কি, দ্য ওয়েদার। তারপর এখানে আছে ওয়াজ। আমরা জানি ওয়াজ এর ক্ষেত্রে আমরা ওয়াজের সাথে আইএনজি ওয়াজিং করতে পারি না। যদি কোনো সেন্টেন্সে এম, ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে উক্ত সেন্টেন্সের এই ভার্বটিকে আইএনজি যোগ করতে হইলে বা আইএনজি ফর্মে পরিবর্তিত করতে হইলে আমাদেরকে বি এর সাথে আইএনজি যোগ করতে হয়, অর্থাৎ বিইং, এম, ইজ আর ওয়াজ ওয়ার, এই পাঁচটা থাকলে হবে বি। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটার ক্ষেত্রে হবে হ্যাভিং। দ্য ওয়েদার বিইং ভেরি কোল্ড, উই could not go out. সহজ ব্যাপার।
ওখানে সাবজেক্ট ছিল না, এখানে সাবজেক্ট আছে। একইভাবে এই কমপ্লেক্সকে যদি আমরা কম্পাউন্ডে রূপান্তর করতে চাই, তাহলে আমরা হচ্ছে এই সাবঅর্ডিনেট যে কনজাংশনটা আছে সেটা উঠিয়ে দিব, বাকি অংশটুকু দেখে দেখে লিখব। তাহলে কি লিখব? দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড। এবং প্রিন্সিপাল ক্লজের আগে আমরা কি লিখবো বলছিলাম? এন্ড উই কুড নট go out। আশা করি তোমরা আগের মতো করে যদি চিন্তা করো, এটা কম্পাউন্ড সেন্টেন্সটাকে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ডকে কিভাবে কমপ্লেক্স, কিংবা সিম্পলকে কিভাবে কম্পাউন্ড, কিংবা সিম্পলকে কিভাবে কমপ্লেক্স করা যায়, সেভাবে যদি চিন্তা করো কোন জায়গাগুলো পরিবর্তিত হয়েছে, আশা করি এটা আগের রুলটার মতোই তোমাদের কাছে সহজ হবে। যেহেতু দুইটা রুল কাছাকাছি, শুধু সাবজেক্ট অতিরিক্ত হিসেবে হচ্ছে সিম্পল সেন্টেন্সে থাকছে, সেহেতু এটা দীর্ঘ সময় নিয়ে বিশ্লেষণ করছি না, তোমরা বাসায় বসে তোমাদের মতো করে সহজ করে নিবে। এবার চলো আসা যাক, যদি কোনো সেন্টেন্সে ডু অথবা অল ডু থাকে, যদি কোনো সেন্টেন্সে ডু অথবা অল ডু থাকে, তাহলে ডু অল ডু যুক্ত সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তিত করতে হইলে আমরা ডু অল ডুর পরিবর্তে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট লিখব। লিখে আমরা সরাসরি ভার্বের সাথে আইএনজি যোগ করব, বাকি অংশ লিখব। আমি আবারও বলছি, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে ডু অল ডু থাকে, তাহলে ডু অল ডুর পরিবর্তে সিম্পল করার ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। লিখে ডু অল ডু যুক্ত যে ক্লজটি থাকবে সেই ক্লজের ভার্বের সাথে আইএনজি করে বাকি অংশটুকু লিখলেই এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্সে পরিণত হবে। সেন্টেন্সটিকে আমরা ভিন্নভাবেও করতে পারি। আমরা ইনস্পাইট অফ লিখে অথবা ডেসপাইট লিখে যে সাবজেক্টটি থাকবে, ডু অল ডু যুক্ত ক্লজটির যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টের পসেসিভ ফর্ম করব, করে তারপর হচ্ছে আমরা ভার্বের সাথে আইএনজি করে সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তিত করা যায়। আবার এই সেন্টেন্সটিকে এভাবেও করতে পারবো, ইনস্পাইট অফ ডেসপাইট অফ লিখে সাবজেক্টের পসেসিভ ফর্ম করে সেন্টেন্সটির এই যেই অ্যাডজেক্টিভটি থাকবে আমরা উক্ত সেন্টেন্সটিকে আরো ভিন্নভাবে উপস্থাপন করতে পারি। যেমন ইনস্পাইট অফ ডেসপাইট অফ লেখার পর সাবজেক্টের পসেসিভ ফর্ম করে ভার্বের সাথে আইএনজি যোগ না করে আমরা হচ্ছে যে অ্যাডজেক্টিভটি থাকবে সেই অ্যাডজেক্টিভটি আমরা হচ্ছে নাউন ফর্ম করেও এটাকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। অর্থাৎ ডু অল ডু যুক্ত সেন্টেন্সটিকে আমরা তিন ভাবে হচ্ছে পরিবর্তিত করতে পারি। নাম্বার 1, আমরা সেন্টেন্সটির ডু অল ডু উঠিয়ে ডু অল ডুর পরিবর্তে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট লিখে সরাসরি ভার্বের সাথে আইএনজি যোগ করে বাকি অংশ লিখলে এটা সিম্পল হয়ে যাবে। আবার যদি এরকম করি, ডু অল ডু উঠিয়ে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট লিখে সাবজেক্ট যেটা থাকবে, ডু অল ডুর যে সাবজেক্টটা থাকবে সেটার পসেসিভ করে ভার্বের সাথে আইএনজি যোগ করে বাকি অংশ লিখে এটাকে সিম্পল করতে পারি। আবার এরকম করতে পারি, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট লিখে সাবজেক্টের পসেসিভ করে এবং যেই অ্যাডজেক্টিভটি থাকবে সেই অ্যাডজেক্টিভের নাউন ফর্ম করে বাকি অংশ লিখেও আমরা কি করতে পারি, এটাকে পসেসিভ করতে পারি। ঠিক আছে, তাইলে ওকে। এবার এই সেন্টেন্সটিকে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা হচ্ছে ডু অল ডু উঠিয়ে আমরা সাবঅর্ডিনেট যেই ক্লজটি আসে সেটি রাখবো, তারপরে হচ্ছে পার্ট লিখবো,
প্রিন্সিপাল ক্লজটি লিখে নিব। তাইলে আমরা হচ্ছে একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে আরেকটু সহজ করতে পারি। আশা করি খুব মনোযোগ দিবে। যেহেতু এই কমপ্লেক্স সেন্টেন্সে ডুয়াল দু যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে 3 ভাবে পরিবর্তিত করে সিম্পল করা যায়। আমরা একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি 3টাই আমাদের কাছে সহজ লাগবে। তাই লিখলাম ডু, আমরা অল দু লিখতে পারি, একই কথা। ডু হি ইজ ফর হি ইজ অনেস্ট। তাহলে আমরা কি বলছিলাম? সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা হচ্ছে ডুয়াল দুর পরিবর্তে লিখব ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, যে কোনো একটা। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। আমরা ইনস্পাইট দিলে অফ দিতে হবে, ডেসপাইট দিলে অফ দিব না। তারপর কি করব বলছিলাম? ইনস্পাইট অফ এর পরে সরাসরি ভার্বের সাথে হচ্ছে আইএনজি যোগ করে দিব। এখানে ভার্ব কি আছে? ইজ। আমরা একটু আগেই বলেছিলাম এম ইজ আর থাকলে ভার্বের সাথে আইএনজি করার ক্ষেত্রে বিইং হয়। তাহলে ইনস্পাইট অফ বিইং পোর হি ইজ অনেস্ট। তাহলে আমরা যেমনটা বলেছিলাম ইনস্পাইট অফ এর পরে ভার্বের সাথে আইএনজি, বাকি অংশ লিখব, এটা সিম্পল হয়ে যাবে। আবার অন্যভাবে যদি করি আমরা লিখতে পারি ইনস্পাইট অফ, তারপর কি বলছিলাম? সাবজেক্টের পজিটিভ ফর্ম। সাবজেক্ট কি আছে? হি আছে। তাহলে হি এর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, ইনস্পাইট অফ হিজ। তারপরে কি করব বলছিলাম? ভার্বের সাথে আইএনজি, ইনস্পাইট অফ হিজ বিইং পুর। তারপর বাকি অংশ হি ইজ অনেস্ট। এই সেন্টেন্সটিকে আরো অন্যভাবে করা যায়। সেটা হচ্ছে এরকম, আমরা লিখছি এখানে ইনস্পাইট অফ সাবজেক্টের পজিটিভ প্লাস যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভের নাউন ফর্ম। তাহলে আমরা লিখলাম ইনস্পাইট অফ পজিটিভ কি? হিজ। তারপর হচ্ছে এখানে আমরা কি করব? ইনস্পাইট অফ হিজ অ্যাডজেক্টিভের নাউন ফর্ম। তাহলে অ্যাডজেক্টিভ কি আছে? অ্যাডজেক্টিভ আছে হচ্ছে ফোর। পোরের নাউন ফর্ম হচ্ছে পভার্টি। ইনস্পাইট অফ হিজ পভার্টি। একটু খেয়াল করি, আমরা এখানে কিন্তু বলছি ইনস্পাইট অফ, তারপরে পজিটিভ করব, ইনস্পাইট অফ, তারপর সাবজেক্টের পজিটিভ প্লাস অ্যাডজেক্টিভের নাউন ফর্ম। অ্যাডজেক্টিভ আছে পোর, অ্যাডজেক্টিভের নাউন ফর্ম করলাম হচ্ছে পভার্টি। ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। আমরা এই 3 ভাবে হচ্ছে সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। আমরা কেন 3 ভাবে পরিবর্তন করব? যে কোনো একভাবে করলেই তো হয় না। আমাদের বন্ধুরা হচ্ছে পরীক্ষায় যখন সিম্পল থেকে কমপ্লেক্স আসবে কিংবা সিম্পল থেকে কম্পাউন্ড আসবে, তখন এই 3টি সেন্টেন্সের যে কোনো একটি ধরন থাকতে পারে। সেই একই ধরন থেকে বা একটি ধরন থেকে আমাদের সেন্টেন্সটিকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হবে। সেজন্য 3টি জানা আমাদের জন্য জরুরি। তাহলে আমাদের মাথায় কি রাখবো? কোনো সেন্টেন্সের যদি ডুয়াল দু থাকে তাহলে ডুয়াল দু উঠিয়ে আমরা ডুয়াল দুর পরিবর্তে ইনস্পাইট অফ অথবা শুধু ডেসপাইট লিখব। লিখে আমরা হচ্ছে ভার্বের সাথে ওই ডুয়াল দু যুক্ত যে ভার্বটি আছে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করব, বাকি অংশটুকু লিখে দিব। তাইলে এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তারপর আরেকভাবে করা যাচ্ছে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকলে আমরা হচ্ছে ডুয়াল দু থাকলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট লিখবো। লিখে এখানে হচ্ছে সাবজেক্টের পজিটিভ ফর্ম করব, যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টের পজিটিভ ফর্ম করব, তারপরে ভার্বের সাথে আইএনজি করব, বাকি অংশটুকু লিখব। তারপর অন্য আরেকভাবে হচ্ছে আমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট লিখে সাবজেক্টের পজিটিভ করব প্লাস ওই ভার্বের পরে যে অ্যাডজেক্টিভটি থাকবে সেই অ্যাডজেক্টিভটি নাউন ফর্ম করে নিব, তারপর বাকি অংশ লিখে এটাকে হচ্ছে সিম্পল করে নিব। শুধু একমাত্র ডুয়াল দু থাকলে কম্পাউন্ডের ক্ষেত্রে দুইটা ক্লজের মাঝখানে কি হয়? বাট হয়। দুইটা ক্লজের মাঝে শুধু কি হবে? বাট হবে। আর যেই সাইনগুলো কম্পাউন্ডে নেই সেই সাইনগুলো উঠিয়ে দিলে হবে। অর্থাৎ ডুয়াল দু হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন এবং এটা ব্যবহৃত হয় কমপ্লেক্স সেন্টেন্সে। কম্পাউন্ডে আর ডুয়াল দু ব্যবহৃত হবে না, সেটা উঠে যাবে এবং দুইটা ক্লজের মাঝে হচ্ছে বাট বসবে। তাহলে আমরা কম্পাউন্ড কিভাবে করব? কম্পাউন্ড করব হচ্ছে প্রথম ক্লজটি আছে কি? হি ইজ
ফর এই দুইটা ক্লজের মাঝখানে লিখবো বাট, তারপর বাকি ক্লজটি লিখে দিব হি ইজ অনেস্ট। এক্ষেত্রে খুব মনোযোগ সহকারে দেখবে, এক্ষেত্রে যেহেতু প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট এবং ভার্ব, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট এবং ভার্ব একই থাকে, ওইটাতে যদি আমরা দেখাই, সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে আমরা যখন কম্পাউন্ড করি উভয় ক্লজটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজের কাজ করে। আবার আমরা যদি ভিন্নভাবে বলি, একটি প্রিন্সিপাল আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ হয়, সেক্ষেত্রে দুইটা ক্লজের যদি সাবজেক্ট এবং ভার্ব একই থাকে তাহলে আমরা একটা অংশ থেকে অর্থাৎ পরবর্তী অংশ থেকে আমরা সাবজেক্ট এবং ভার্ব উঠিয়ে দেই উত্তম, অর্থাৎ হি ইজ পোর বাট অনেস্ট। যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব যুক্ত যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে পরবর্তী ক্লজের যদি সাবজেক্ট কিংবা ভার্ব মিলে যায়, সাবজেক্ট কিংবা ভার্ব উঠিয়ে আমরা সেন্টেন্সটাকে একটু সংক্ষিপ্ত করলে সেন্টেন্সের সৌন্দর্য বাড়ে। যদি রেখে দিই তাহলে হবে কিনা? হবে। এবার দেখো আমরা কিভাবে রিকল করব এই সেন্টেন্সটা। সহজ কথা, যদি কোনো সেন্টেন্সে বার্ড থাকে, ধরো কম্পাউন্ড সেন্টেন্স, এটাতে বার্ড আছে, তাহলে এটাকে আমরা হচ্ছে সিম্পলে করতে হবে। তো বার্ড যেহেতু আছে, প্রথমে আমরা লিখে নিব দু অল দু, লিখে নিলাম দু বা অল দু লিখতে পারো। এবার প্রথম ক্লজে কি আছে? সাবজেক্ট আছে, সাবজেক্ট দিলাম, ভার্ব আছে দিলাম, তারপরে বাটের অংশটুকু লিখে ফেললাম বা বাটের আগে পুরো অংশটুকু লিখে ফেললাম, বাট উঠাই দিলাম, বাট উঠিয়ে এখানে একটা কমা দিলাম, কমা দিয়ে যেহেতু ওখানে শুধু একটা শব্দ, ওখানে আমার দরকার কি? একটা সাবজেক্ট একটা ভার্ব। সুতরাং এখানে সাবজেক্ট এবং ভার্ব উঠে গেছে কেন? আমরা তো জানি যেহেতু এই ক্লজের সাবজেক্ট এবং ভার্ব একই ছিল, সুতরাং ওই ক্লজে আর একই সাবজেক্ট ভার্ব রাখেনি। এখন এই ক্লজের সাবজেক্ট এবং ভার্ব দিয়ে দিব, তাইলে এটা কি হয়ে গেল? কমপ্লেক্স। এই সেন্টেন্সটাকে এখন আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। আমরা জানি সিম্পল সেন্টেন্সে কি হয়? ভার্ব থাকলে ইনস্পাইট অফ, আমরা উল্টা দিকে তাকাবো, ভার্ব থাকলে কি হয়? ইনস্পাইট অফ। আমরা ইনস্পাইট অফ লিখব, লিখে প্রথম যে ক্লজটি থাকবে সেই ক্লজের ভার্বের সাথে হচ্ছে আইএনজি যোগ করব। তাহলে ইজ আছে, বিইং হবে, পোর, ভার্ব যে জায়গায় আছে সেখানে একটা কমা দিব, বাকি অংশ লিখব। সহজ। আমরা এইভাবে যদি চিন্তা করি তাহলে আশা করি বিষয়গুলো অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা আমাদের জন্য সহজ হবে। এবার চলো দেখা যাক, এবার চলো কোনো সেন্টেন্সে যদি ইফ প্লাস, কোনো সেন্টেন্স যদি ইফ প্লাস অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি ইফ প্লাস অ্যাফার্মেটিভ থাকে, তাহলে উক্ত সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করার ক্ষেত্রে আমরা ইফ উঠিয়ে বাই যোগ করব এবং তারপর ইফ যুক্ত যেই ভার্বটি থাকবে সেই ভার্বটির সাথে হচ্ছে আইএনজি যোগ করব, তারপর বাকি অংশটুকু লিখে দিব, তাইলে এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। সহজ ব্যাপার। আবার বলছি, কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি ইফ দ্বারা শুরু হয় এবং সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে ইফ উঠিয়ে আমরা সিম্পল সেন্টেন্সে বাই লিখব, তারপরে ইফ যুক্ত যে ক্লজটা থাকবে সেই ক্লজের ভার্বের সাথে হচ্ছে আমরা আইএনজি যোগ করব, বাকি অংশ লিখব, সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। এই ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা হচ্ছে সাবজেক্ট থেকে প্রিন্সিপাল ক্লজ পর্যন্ত সবটুকু অংশ লিখে প্রিন্সিপাল ক্লজের আগে এন্ড লিখবো, তারপরে বাকি অংশটুকু লিখে দিব, তাইলে এই সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড হয়ে যাবে। তাহলে একটা উদাহরণ দিই, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ। ও এখানে একটা ভুল হয়েছে, আমরা খেয়াল করি যে ইফযুক্ত ক্লজের কম্পাউন্ড করার ক্ষেত্রে সাবজেক্ট হয় না, কম্পাউন্ড করতে হয় ইফযুক্ত সেন্টেন্সে। ইফযুক্ত সেন্টেন্সের কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে আমাদের শুরু করতে হবে ভার্ব দিয়ে, সাবজেক্ট হবে না। তাহলে ভার্ব দিয়ে বাকি অংশ এবং প্রিন্সিপাল ক্লজের আগে এন্ড, তারপর বাকি অংশ। তাহলে আমরা উদাহরণ দিলে বোধহয় বিষয়টা সহজ হবে। ওখানে যে হেজিটেশনটা আছে আমরা এটা শেষ করলাম। ইফ যুক্ত ক্লজ আমরা কি করব? সিম্পল করতে বাই যোগ করব। তাহলে আমরা বাই যোগ করলাম, তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে? ওয়ার্ক, আমরা ভার্ব খুঁজে বের করতে হবে। তাইলে ওয়ার্কের সাথে আমরা আইএনজি করলাম হচ্ছে কি
ওয়ার্কিং, বাই ওয়ার্কিং। তারপরে হচ্ছে বাকি অংশ লিখলাম হার্ড, ইউ উইল প্রসপার ইন লাইফ। তাই তো কথা ছিল না? আমরা কি খেয়াল করছি? দেখো, ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা কিন্তু অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক সেন্টেন্সে আমরা কি করব? ইফ উঠিয়ে বাই যোগ করব, ভার্বের সাথে আইএনজি যোগ করব। তাহলে বাই যোগ করলাম, ভার্বের সাথে ভার্ব কি আছে ওয়ার্ড, আইএনজি যোগ করলাম, বাকি অংশ লিখে দিলাম, সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এবার এই সেন্টেন্সকে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা বলছিলাম যে ইফ যুক্ত সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড করি এবং সাবজেক্ট যদি একই হয়, ভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে ভিন্ন রুলস হইতে পারে। আমরা আশা করি ভিন্ন সাবজেক্ট হইলে কিভাবে করতে হয় সেই রুলসটা আজকে অ্যাপ্লাই করব। যদি একই সাবজেক্ট হয় তাহলে আমরা হচ্ছে কি করব? বাই যোগ করে ভার্বের সাথে আইএনজি বাকি অংশটুকু লিখে ফেলবো। কিন্তু কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা কি করব? হচ্ছে ভার্ব থেকে শুরু করব। একই সাবজেক্ট হইলে আমরা কি করব? ভার্ব থেকে শুরু করব। তাহলে ওয়ার্ক হার্ড, শেষ, এটা হচ্ছে লিখলাম ওয়ার্ক হার্ড। তারপরে যে প্রিন্সিপাল ক্লজ তার সামনে হচ্ছে, তারপরে আমরা হচ্ছে এন্ড দিব, বাকি অংশ লিখব ইউ উইল প্রসপার ইন লাইফ। এবার আমরা হচ্ছে তিনটা রিকল করব এইভাবে যে ইফযুক্ত সেন্টেন্স যদি থাকে এটা কমপ্লেক্স। ইফযুক্ত সেন্টেন্সকে সিম্পল করতে হলে আমাদের কি লাগবে? ইফ উঠিয়ে বাই যোগ করতে হবে, তারপর ইফযুক্ত যে ক্লজটা আছে সেই ক্লজের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, বাকি অংশ দেখে দেখে লিখতে হবে, তাইলে এটা সিম্পল হয়ে যাবে। তাহলে কম্পাউন্ডের ক্ষেত্রে কি করতে হবে? হচ্ছে এই যে প্রিন্সিপাল ভার্ব আছে এই প্রিন্সিপাল ভার্ব থেকে হচ্ছে ইফযুক্ত যেই ভার্ব আছে, ইফযুক্ত ক্লজের যে ভার্বটি আছে সেই ভার্ব থেকে প্রিন্সিপাল ক্লজ পর্যন্ত আমরা সবটুকু লিখে প্রিন্সিপাল ক্লজের আগে হচ্ছে আমরা এন্ড যোগ করে বাকি অংশটুকু লিখে দিব, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটি লিখে দেব, তাইলে এটা হয়ে যাবে হচ্ছে কম্পাউন্ড। সহজ। যদি যদি ভার্ব থেকে ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় অথবা এন্ড থাকে, তাহলে ভার্ব থেকে শুরু করে ভার্বের দুইটা ক্লজের মাঝে যদি এন্ড থাকে তাহলে এটাকে সিম্পল করব কিভাবে, কমপ্লেক্স করব কিভাবে? আমরা খেয়াল রাখবো ভার্ব দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটি এবং দুইটা ক্লজের মাঝে এন্ড আছে, তাহলে সেন্টেন্সটিকে কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা ইফ যোগ করব। যেহেতু সেন্টেন্সটির মধ্যে সাবজেক্ট নিয়ে আমরা একটা সাবজেক্ট আনবো, সাবজেক্টটি নিব প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট অনুযায়ী, তাহলে এখানে ইউ আছে ওখানে আমরা ইউ দিব। তারপরে কি করব? ভার্ব তো আছে ওই ভার্বটা দিব, বাকি অংশ দিব, তারপর কম্পাউন্ড থেকে এন্ড উঠিয়ে ওখানে একটা কমা দিব, বাকি অংশ লিখবো, তাইলে এটা হয়ে যাবে কমপ্লেক্স। আবার এই কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করব কিভাবে? আমরা জানি ভার্ব দিয়ে শুরু হইলে এবং দুইটা ক্লজের মাঝে এন্ড হইলে উক্ত সেন্টেন্সের ক্ষেত্রে যদি সেন্টেন্সটিকে সিম্পল করতে হয় তাহলে ভার্বের সাথে আইএনজি হয়, তবে তার আগে অবশ্যই একটা বাই প্রেপোজিশন যোগ করতে হবে। তাহলে আমরা এই ধরনের সেন্টেন্সে বাই লিখে ভার্বের সাথে আইএনজি যোগ করে বাকি অংশটুকু উঠাই দিব, তবে মাথায় রাখতে হবে যে কোঅর্ডিনেট কনজাংশন এন্ড আছে সেই এন্ড উঠিয়ে ওখানে একটা কমা দিতে হবে। একইভাবে সিম্পলের ক্ষেত্রেও আমরা একই চিন্তা করতে পারি, বাইযুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে বাই উঠিয়ে এখানে ইফ দিব, সাবজেক্ট দিব, ভার্বের যেহেতু আইএনজি ফর্ম আছে আমরা প্রিন্সিপাল ভার্বের অবস্থান দেখে এটা চেঞ্জ করব, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম করব, তারপরে বাকি অংশ লিখব। আবার এটাকে যদি আমরা হচ্ছে কম্পাউন্ড করি একইভাবে বাই উঠিয়ে ভার্বকে হচ্ছে কি করব? প্রেজেন্ট ফর্ম করব, পরে সাবঅর্ডিনেট ক্লজ সবটুকু উঠিয়ে যে কমাটুকু আছে সে কমা উঠিয়ে ওখানে এন্ড দিয়ে বাকি অংশটুকু লিখে ফেলবো, তাহলে এটা কি হয়ে যাবে? কম্পাউন্ড। এভাবে ভিন্ন ভিন্ন ভাবে আমরা হচ্ছে এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে রূপান্তর করতে পারি। এবার চলো দেখা যাক ইফ যুক্ত সেন্টেন্সটি নেগেটিভ হইলে তাহলে উক্ত সেন্টেন্সটিকে কিভাবে সিম্পল সেন্টেন্সে এবং কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায়। ইফ যুক্ত সেন্টেন্সটি নেগেটিভ থাকলে আমরা ইফ উঠিয়ে উইদাউট করব, ইফ উঠিয়ে লিখবো কি? উইদাউট। একইভাবে ভার্বের সাথে আইএনজি যোগ করব, ইফ উঠিয়ে উইদাউট এবং ভার্বের সাথে আইএনজি আগের মতোই, তাইলে ভার্বের সাথে হচ্ছে আমরা আইএনজি যোগ করব, তারপর বাকি অংশটুকু লিখব, সিম্পল সেন্টেন্স হয়ে গেল। কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে, কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে ভার্ব থেকে শুরু করে কমা পর্যন্ত আমরা লিখব, তারপরে অল লিখব, বাকি অংশটুকু লিখব, তাইলে কম্পাউন্ড হবে।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় একটু মনোযোগ দিও। আমি এখন যে দুইটা কথা বলবো, এই দুইটা কথাতে তোমাদের একটু মনোযোগ দিতে হবে। সাধারণত সিম্পল থেকে কম্পাউন্ড কিংবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার ক্ষেত্রে, সিম্পল থেকে কম্পাউন্ড কিংবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার ক্ষেত্রে শুধু দুইটা সেন্টেন্সে অর এবং বাট হয়। যদি ডুয়াল ডু থাকে তাহলে হচ্ছে বাট হয়, ইনস্পাইট অফ এর ক্ষেত্রে বাট হয়। আর ইফ প্লাস নেগেটিভের ক্ষেত্রে অর হয়, অথবা উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজির ক্ষেত্রে অর হয়। বাকি যত সেন্টেন্স আছে সবগুলো সেন্টেন্সের ক্ষেত্রেই মূলত এন্ড হয়। তাহলে আমরা দুইটা সেন্টেন্স যদি কম্পাউন্ড করার ক্ষেত্রে এই দুইটা নিয়ম যদি মনে রাখি, যেমন সিম্পলের ক্ষেত্রে হচ্ছে কি হয়, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, আর ইফ প্লাস নেগেটিভ থাকলে হচ্ছে কমপ্লেক্সের ক্ষেত্রে কম্পাউন্ড করতে কি হয় বলো, কম্পাউন্ড করতে হয় হচ্ছে অর। আর কমপ্লেক্সের ক্ষেত্রে ডুয়াল ডু এবং সিম্পলের ক্ষেত্রে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকলে হয় কি বাট। এই দুইটা রুলস। আর বাকি সবগুলোর ক্ষেত্রে হচ্ছে কি এন্ড অথবা এন্ড সো। তাহলে আমরা একটা উদাহরণ দিই, চলো এই নিয়মটার ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করার একটা উদাহরণ দিলে আশা করি তোমাদের কাছে এই বিষয়টা আর একটু সহজ হবে। তাহলে আমরা লিখছি ইফ ইউ do not work hard, you will not succeed। তাহলে এটাতে নট আছে, বুঝছি ইফযুক্ত সেন্টেন্সটা নেগেটিভ। যদি ইফযুক্ত সেন্টেন্সটা নেগেটিভ হয়, ইফযুক্ত যে ক্লজটা আছে সেই ক্লজের প্রথমে আমরা কি করব, উইদাউট লিখব, তারপর সরাসরি প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি। তাহলে ওয়ার্ক হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, ওয়ার্কিং করব, তারপর বাকি অংশ লিখব। আমরা আশা করি বুঝতে পেরেছি। এবং এই সেন্টেন্সটাকে যদি কম্পাউন্ড করি, একটু আগে আমরা বলেছিলাম যে সেন্টেন্সটা আমরা কোথা থেকে শুরু করব, ভার্ব থেকে, প্রিন্সিপাল ভার্ব থেকে শুরু করব। তাহলে কি আছে, ওয়ার্ক হার্ড, এবং প্রিন্সিপাল ক্লজের আগে হচ্ছে পূর্বে হচ্ছে আমরা অর দিব, বাকি অংশটুকু লিখব। সহজ না বন্ধুরা? উইল নট সাকসিড। আমরা কি লিখলাম, প্রিন্সিপাল ভার্ব থেকে শুরু করে সাবঅর্ডিনেট ক্লজের যতটুকু আছে সবটুকু লিখলাম, তারপর হচ্ছে প্রিন্সিপাল ক্লজের আগে অর দিলাম, বাকি অংশটুকু লিখে দিলাম, শেষ। তবে এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে ইফযুক্ত একই সাবজেক্ট হইলে ইফযুক্ত সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা ভার্ব দিয়ে শুরু করব, সাবজেক্ট কিন্তু বসবে না, ঠিক আছে? এবার দেখো আমরা এটাকে একইভাবে রিকল করব। অর থাকলে হচ্ছে সিম্পলের ক্ষেত্রে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, আর কমপ্লেক্সের ক্ষেত্রে ইফ প্লাস নেগেটিভ। আবার যদি উইদাউট থাকে তাইলে কম্পাউন্ডের ক্ষেত্রে হচ্ছে অর দিব, এবং এর আগে হচ্ছে আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে ই প্লাস নেগেটিভ দিব। ক্লিয়ার? এখানে যেই সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দরকার, দুইটা ফাইনাইট ভার্ব দরকার, কিংবা সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন দরকার, সেই জায়গায় আমরা এগুলো দিতে হবে। এবং যেই সেন্টেন্সে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট দরকার, সেখানে আমরা মনোযোগ সহকারে, বিশেষ করে সিম্পল, এটা আমরা জানি সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সেখানে আমরা হচ্ছে একটা সাবজেক্ট একটা ভার্ব বানাইতে হবে, অর্থাৎ ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এবার চলো আমরা হচ্ছে ভিন্ন আরেকটি রুল নিয়ে কাজ করি। হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলা খুবই প্রয়োজন, এই ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্সটাকে এই ইফ এবং নেগেটিভ না করে আমরা হচ্ছে আনলেস দিয়েও হচ্ছে লিখতে পারি। অর্থাৎ ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড, এই সেন্টেন্সটা আমরা লিখতে পারি এইভাবে। একই রুল, সিম্পল করতে যে নিয়ম, কম্পাউন্ড করতে যে নিয়ম, একই নিয়ম হবে। শুধু ইফ নেগেটিভ যে কথা, আনলেস এই কথা। আমরা উদাহরণ দিই, তাহলে এখানে উদাহরণটা দিয়ে সহজ করি। যেমন আমরা এখানে ইফ যুক্ত নেগেটিভটা উঠিয়ে দিলাম, শুধু লিখলাম আনলেস। তাহলে ইফ যুক্ত নেগেটিভ, আনলেস ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ। এই সেন্টেন্সটা আনলেস লিখা যে কথা, ইফ
ইফ লিখে সেন্টেন্সটাকে নেগেটিভ করা একই কথা। সেজন্য আমরা রুলস একই রুলে এটাকে সিম্পল এবং কম্পাউন্ডে পরিবর্তন করব। অর্থাৎ আনলেস থাকলেও উইদাউট দিয়ে শুরু হবে ভার্বের সাথে আইএনজি বাকি অংশ, অথবা ভার্ব থেকে শুরু করে অর দিয়ে বাকি অংশ লিখে আমরা হচ্ছে এটা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। ঠিক আছে বন্ধুরা, ইফযুক্ত সেন্টেন্সগুলোর ক্ষেত্রে বলছিলাম যে যদি ইফযুক্ত সেন্টেন্স একই সাবজেক্টের হয়, আমি বেশ কয়েকবার বলেছি ইফযুক্ত সেন্টেন্সটি যদি একই সাবজেক্টের হয়, অর্থাৎ দুইটা ক্লজ যদি একই সাবজেক্টের হয় তাহলে হচ্ছে আমরা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি করি। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে একটা হয়, নেগেটিভের ক্ষেত্রে একটা হয়। এখন ইফযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট ভিন্ন হয় তাহলে আমরা এটাকে সিম্পল করব কিভাবে, কমপ্লেক্স করব কিভাবে একটু দেখি। যদি ইফযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভিন্ন সাবজেক্ট হয় তাহলে সিম্পল করার ক্ষেত্রে আমরা ইফ উঠিয়ে ইন কেস অফ, মনে থাকবে তো, ইফ উঠিয়ে ইন কেস অফ লিখে ইফযুক্ত যেই ক্লজটা থাকবে সেই ক্লজের সাবজেক্টের পজিটিভ ফর্ম দিব। তাহলে ইফ উঠিয়ে দিলাম কি ইন কেস অফ সাবজেক্টের পজিটিভ ফর্ম, তারপর যে ভার্বটা থাকবে ওই ভার্বের সাথে আমরা হচ্ছে আইএনজি যোগ করে বাকি অংশ লিখব। এবং এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা এই সেন্টেন্স যেহেতু ভিন্ন ভিন্ন সাবজেক্ট লিখে তারপর বাকি অংশ লিখে দুইটা ক্লজের মাঝখানে এন্ড যোগ করে বাকি অংশ লিখব, তাইলে এটা হচ্ছে কম্পাউন্ড হয়ে যাবে। যেমন আমরা যদি লিখি এরকম, ইফ হি হেল্পস আস উই উইল সাকসিড। তাহলে এখানে ইফযুক্ত ক্লজটা হচ্ছে একটা ক্লজে হচ্ছে সাবজেক্ট আছে হি, আর প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হচ্ছে উই। তাহলে ইফযুক্ত আমরা পরীক্ষায় অনেক সময় আসে, একই সাবজেক্ট হলে হচ্ছে আমরা আইএনজি যোগ করে বাই উইদাউট দিয়ে করে ফেলি, আর অ্যাফার্মেটিভের ক্ষেত্রে বাই দিয়ে আইএনজি যোগ করে ফেলি। কিন্তু ভিন্ন সাবজেক্ট হলে আমরা কি করব, তখন আমরা হচ্ছে একটা সমস্যায় পড়ি। এই ক্ষেত্রে আমরা শুরু করব কি দিয়ে বলছিলাম, ইন কেস অফ প্লাস সাবজেক্টের পজিটিভ ফর্ম। সাবজেক্ট কি আছে হি, তাহলে হি এর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ। তারপর বলছি কি ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে হেল্প, তাহলে হেল্পের সাথে আইএনজি যোগ করলে কি হয় হেল্পিং। ইন কেস অফ হিজ হেল্পিং, তারপর হচ্ছে বাকি অংশ উই উইল সাকসিড। ঠিক আছে, এবার এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করতে হলে সহজ, আমরা শুধু ইফ যুক্ত যে কনজাংশনটা আছে অর্থাৎ ইফ যে কনজাংশনটা আছে সেটা উঠিয়ে নিব, বাকি অংশটুকু লিখব হি হেল্পস আস, দুইটা ক্লজের মাঝে এন্ড যোগ করব, উই উইল সাকসিড। আমাদেরকে এই সেন্টেন্সটা মনে রাখতে হবে এভাবে, যদি ইফযুক্ত ক্লজে ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা সিম্পল করার ক্ষেত্রে ইফ উঠিয়ে ইন কেস অফ লিখব, সাবজেক্টের পজিটিভ ফর্ম দিব, ভার্বের সাথে আইএনজি যোগ করব, বাকি অংশটুকু লিখব। আর কম্পাউন্ডের ক্ষেত্রে সহজ, ইফ উঠিয়ে দুইটা ক্লজের মাঝে এন্ড দিলেই হচ্ছে এটা কম্পাউন্ড হয়ে যাবে। এবার সিম্পল থেকে যদি আমরা করতে চাই তাহলে মাথায় রাখবে ইন কেস অফ এরপরে পজিটিভ ফর্ম প্লাস ভার্বের আইএনজি হইলে আমরা শুরু করব হচ্ছে ইফ দিয়ে, যে পজিটিভ ফর্মটা আছে সেটার সাবজেক্টিভ ফর্ম, তারপরে ভার্ব, বাকি অংশ লিখলেই হচ্ছে এটা কি হয়ে যাবে কমপ্লেক্স। আবার একইভাবে ওই সেন্টেন্স আসার ক্ষেত্রে অর্থাৎ কম্পাউন্ড করার ক্ষেত্রে ইন কেস অফ থাকলে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা আমরা ইন কেস অফ এর পরে যে পজিটিভ ফর্মটা থাকবে সেটা সাবজেক্টিভ ফর্মে রূপান্তর করব, করে ভার্বের সাথে আইএনজি উঠিয়ে ভার্বের ফর্ম দিব যে ফর্মে আছে, অর্থাৎ আমরা দেখব প্রিন্সিপাল ক্লজের অবস্থা কি। আমরা সাধারণত এই সেন্টেন্সগুলো প্রেজেন্ট ডিফিনিট আর ফিউচার ইনডিফিনিটি হয়, সুতরাং প্রেজেন্ট ফর্ম দিব, তারপর বাকি অংশ লিখে আমরা কি করব, তারপরে হচ্ছে বাকি অংশ প্রিন্সিপাল ক্লজটা লিখে ফেলবো, তাই তো। এবার দেখা যাক সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় এবং ভিন্ন সাবজেক্ট হয়, নেগেটিভ হবে এবং ভিন্ন সাবজেক্ট হবে, তাইলে কি হবে। আমরা এই সেন্টেন্সটির ক্ষেত্রে একটু খেয়াল করব, এই জায়গায় ইন কেস অফ সাবজেক্টের পজিটিভ দেওয়ার পরে আমরা এই জায়গায় লিখতে হবে ফেইলর, ফেইলর এবং টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আগে ছিল কি আমরা খেয়াল করেছি, আগে ছিল হচ্ছে
ইফ প্লাস অ্যাফার্মেটিভ হইলে ইন কেস অফ সাবজেক্টের পজিটিভ ফর্ম প্লাস ভার্বের সাথে আইএনজি। কিন্তু ইফ যুক্ত ক্লজটি যদি নেগেটিভ হয় এবং ভিন্ন সাবজেক্ট থাকে তাহলে আমরা কি করব, ইন কেস অফ এবং সাবজেক্টের পজিটিভ ফর্ম, তারপর হচ্ছে ফেইলিওর টু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ আমরা লিখব। যেমন এই সেন্টেন্সটাই আমরা লিখি, কি লিখবো সেন্টেন্সটায়, যেমন লিখলাম ইফ হি ডাজ নট হেল্প আস উই উইল নট সাকসিড। এই ক্ষেত্রে আমরা কি বলছি, ইফ উঠিয়ে ইন কেস অফ লিখব, তারপরে সাবজেক্টের পজিটিভ ফর্ম হি আছে, আমরা লিখলাম হিজ, তারপরে কি হবে ফেইলিওর টু। এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে, ওখানে ভার্বের আইএনজি হয়ে যেত, এখন হবে ফেইলিওর টু। ইন কেস অফ হিজ ফেইলিওর টু হেল্প আস, এস উঠে যাবে যেহেতু টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, উই উইল নট সাকসিড। ক্লিয়ার? ইফ উঠে যদি নেগেটিভ হয় ইফ উঠে, ইফ এর পরিবর্তে ইন কেস অফ, তারপর হচ্ছে সাবজেক্টের পজিটিভ ফর্ম, তারপরে ফেইলিওর টু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ লিখলে এটা হবে সিম্পল। আবার কম্পাউন্ড করব কিভাবে, কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা হচ্ছে যেই সেন্টেন্সটি নেগেটিভ আছে সেই সেন্টেন্সটি হচ্ছে আমরা হচ্ছে অ্যাফার্মেটিভে লিখতে হবে। কিসে লিখতে হবে, অ্যাফার্মেটিভে লিখতে হবে, লিখে তারপরে অর লিখতে হবে। যেমন হি helps us or we will not succeed। এই সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে যে নেগেটিভ ক্লজটি আছে সেই নেগেটিভ ক্লজটিকে আমরা অ্যাফার্মেটিভ ক্লজে পরিণত করতে হবে, অর্থাৎ হি হেল্প আস অর উই উইল নট সাকসিড। He helps us or we will not succeed। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার জানা যাক কোনো সেন্টেন্স যদি সো ডট ডট দ্যাট থাকে তাহলে এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে হচ্ছে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব। কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি সো ডট ডট দ্যাট অর্থাৎ সো এর পরে একটা অ্যাডজেক্টিভ তারপরে দ্যাট থাকে, তাহলে উক্ত সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে পরিণত করার ক্ষেত্রে আমরা হচ্ছে সো এর জায়গায় লিখব টি ডাব্লু, আগে যা আছে লিখব, লিখে সো এর জায়গায় লিখব টি ডাব্লু টু, তারপর সরাসরি আমরা ভার্বের কাছে সরাসরি আমরা কোথায় চলে যাব, ভার্বের কাছে। দ্যাট যুক্ত যে ক্লজটা আছে সেই ক্লজের ভার্বের কাছে যাব, ভার্বের আগে একটা টু দিয়ে যে ভার্বটি আছে সেই ভার্বটি লিখব, তারপর হচ্ছে বাকি অংশ লিখে দিলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। আবার বলছি সো যুক্ত সো ডট ডট যুক্ত ক্লজ বা সেন্টেন্স, সো ডট ডট যুক্ত সেন্টেন্সটিকে যদি সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হয় তাহলে সো এর পরিবর্তে আমরা লিখব টু, দ্যাট যুক্ত যে ক্লজটি থাকবে সেই ক্লজের ভার্বের আগে হচ্ছে আমরা টু দিব, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ লিখলে এটা সিম্পল হয়ে যাবে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে সো এর পরিবর্তে আমরা হচ্ছে লিখব বেরি, এবং বেরি লিখে আমরা দ্যাট এর আগে হচ্ছে এন্ড লিখব, তারপর বাকি অংশ হচ্ছে লিখে দিব। কথা কি বোঝা গেল? আমরা সো এর ক্ষেত্রে কি লিখবো কম্পাউন্ডে বেরি, বাকি অংশ দুইটা ক্লজের মাঝে হচ্ছে এন্ড, তারপর বাকি অংশ। একটা উদাহরণ দিলে বোধ হয় আমাদের কাছে বিষয়টা আরেকটু সহজ হবে। চলো একটা উদাহরণ দেওয়া যাক। হি ইজ poor that he cannot buy any food। এই সেন্টেন্সটিকে চলো আমরা হচ্ছে সিম্পল সেন্টেন্স করি। আমরা হি নিলাম, ইজের ইজ নিলাম, এই সো এর পরিবর্তে আমরা হচ্ছে কি দিলাম টি ডাব্লু টু, যে অ্যাডজেক্টিভটি আছে সেই অ্যাডজেক্টিভটি লিখে নিলাম। আমরা বলছিলাম কি দ্যাট যুক্ত ক্লজটির ভার্বের কাছে যাব আমরা,
আমরা এখানে ভার্ব নির্ণয় করা সহজ, যেহেতু সেন্টেন্সের মধ্যে ক্যান নট বা কোড নট থাকবে। ক্যান নট বা কোড নটের পরে ভার্বটি থাকবে, সেই ভার্বের আগে হচ্ছে আমরা কি দিব, টু দিব, দিয়ে বাকি অংশটুকু লিখবো, অর্থাৎ ভার্ব থেকে বাকি অংশটুকু লিখবো। ভার্ব থেকে বাকি অংশটুকু হচ্ছে এনি ফুড। তাহলে কি দাঁড়াইলো, সাবজেক্টের সাবজেক্ট ইজ এ রিড, সো এর পরিবর্তে টু, যে অ্যাডজেক্টিভে আছে সেই অ্যাডজেক্টিভে লিখলাম, দ্যাট যুক্ত ক্লজের যে ভার্বটি আছে সেই ভার্বটির আগে টু দিয়ে বাকি অংশটুকু লিখলাম। তাহলে এই সেন্টেন্সটা কি হয়ে গেল, সিম্পল। আবার কম্পাউন্ড করতে আমরা কি করব, সাবজেক্ট লিখবো, ভার্ব লিখবো, বলছিলাম সো এর ক্ষেত্রে আমরা কি লিখবো, বেরি, প্লাস দুইটা ক্লজের মাঝে আমরা হচ্ছে কি দিব, এন্ড দিব। তাইলে দ্যাট উঠিয়ে আমরা এখানে কি দিব, এন্ড। হি ইজ ভেরি, সরি আমরা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভটা লিখতে হবে, হি ইজ ভেরি পোর and he cannot buy any food. তাহলে আমরা হচ্ছে কি করলাম, দ্যাট উঠিয়ে শুধু এন্ড যোগ করলাম, আর সো এর জায়গায় হচ্ছে বেরিয়ে দিলাম, বাকি অংশ দেখে দেখে লিখলাম নাকি। আবার আমরা খেয়াল করি একটু, হ্যাঁ একটু খেয়াল করি, যদি আমরা কম্পাউন্ড থেকে দুইটা সেন্টেন্স করতে চাই, অর্থাৎ সিম্পল এবং কমপ্লেক্স করতে চাই, কি দেখে আমরা হচ্ছে এটাকে হচ্ছে এটাতে সো দ্যাট হবে কিংবা টু টু হবে বুঝবো। আমরা দেখবো একটা অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের সামনে কি থাকবে, অ্যাডভার্বও থাকতে পারে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকতে পারে। এই অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভের আগে হচ্ছে বেরিয়ে আছে, ঠিক আছে, এন্ড দিয়ে যে ক্লজটা থাকবে সেই ক্লজটা নেগেটিভ থাকবে, যে ক্লজটা থাকবে সেই ক্লজটা কি থাকবে, নেগেটিভ থাকবে। এখানে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ওখানে হচ্ছে ক্যান নট বা সরি, এখানে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এখানে ক্যান নট থাকবে, আর এখানে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে এখানে থাকবে হচ্ছে কোড নট। তো এই সেন্টেন্সটা চিনলাম, বেরিয়ে আছে, অ্যাডজেক্টিভ আছে এবং পরবর্তী ক্লজটা হচ্ছে নেগেটিভ। তাইলে এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পলের ক্ষেত্রে টু টু হবে, আর কমপ্লেক্সের ক্ষেত্রে হবে হচ্ছে সো দ্যাট এবং নেগেটিভই থাকলো। তাহলে এখন দেখি এটাকে কিভাবে করব। এটা যদি সিম্পল করি, আমরা হচ্ছে সাবজেক্ট রাখলাম, ভার্ব রাখলাম, বেরি উঠিয়ে বেরির জায়গায় হচ্ছে টি ডাব্লু টু পোর, এন্ড উঠিয়ে এবং এন্ড থেকে ভার্ব পর্যন্ত উঠিয়ে ওই ভার্বের আগে টু দিয়ে বাকি অংশ লিখবো। তাহলে এটা কি হয়ে যাবে, সিম্পল। কমপ্লেক্স করা তো আরো সহজ, আমরা বেরির জায়গায় হচ্ছে একটা সু দিব, আর এন্ড উঠিয়ে এন্ডের জায়গায় দ্যাট দিব, শেষ। এটা হচ্ছে কমপ্লেক্স হয়ে গেল। চলো এবার আমরা জানি, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে শুধু সো দ্যাট একসাথে থাকে তাহলে আমরা কি করব। কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট আগে আমরা করেছি সো ডট ডট দ্যাট, অর্থাৎ সো এর পরে অ্যাডজেক্টিভ থাকলো, কিন্তু এখানে কেবল সো দ্যাট একসাথে। তাইলে আমরা কি করব, যদি কোনো সেন্টেন্সে সো দ্যাট থাকে অথবা ইন অর্ডার দ্যাট থাকে, সো দ্যাট যে কথা, ইন অর্ডার দ্যাট একই কথা যদি থাকে, তাইলে আমরা কি করব, সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে সো দ্যাটের জন্য হচ্ছে আমরা একটা টু দিব, ঠিক সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের জন্য আমরা টু দিব, কিংবা ইন অর্ডার টু দিব, দিয়ে ভার্বের সাথে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম করব। ক্লিয়ার? আমরা এই সেন্টেন্সটাকে উইথ এ ভিউ টু দিয়ে করতে পারি, উইথ আ ভিউটি দিয়ে করতে পারি। উইথ আ ভিউ টু দিলে অবশ্যই আমরা ভার্বের সাথে কি করব, আইএনজি যোগ করব, অথবা এগুলো উঠিয়ে আমরা হচ্ছে ফর দিতে পারি। ফর দিলেও আমরা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করব। যদি টু দেই বা ইন অর্ডার টু দেই তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে উইথ আ ভিউ টু, কিংবা ফর দিলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আর এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করার ক্ষেত্রে দুইটা ক্লজের মাঝে আমরা এন্ড দিব, সো দিয়ে। সো দিয়ে দুইটা ক্লজের মাঝে কি দিব, এন্ড দিব। একটা উদাহরণ দেখা যাক। উই ওয়ার্ক হার্ড so that we can prosper
ইন লাইফ। যা বলছিলাম, সিম্পল করার ক্ষেত্রে আমরা হচ্ছে সো দ্যাটের পরিবর্তে কি দিতে পারি? টু। উই ওয়ার্ক হার্ড। সো দ্যাটের পরিবর্তে আমরা কি দিলাম? টু। টু এর পর কি লিখছি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ সরাসরি ভার্বের কাছে আমরা চলে যাব। তাহলে এখানেও ভার্ব নির্ণয় করা সহজ। আমরা অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি এখানে থাকবে ক্যান অথবা কুড, মে অথবা মাইট। মে অথবা মাইট, ক্যান অথবা কোডের পরেই কি থাকবে? প্রিন্সিপাল ভার্বটা থাকবে। আমাদের খোঁজার দরকার নেই, ক্যানের পর, কোডের পর অথবা মে মাইটের পরে হচ্ছে প্রিন্সিপাল ভার্বটা পেয়ে ফেলবো। তাইলে উই ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। ওকে, এখন এই টু এর জায়গায় আমি চাইলে ইন অর্ডার টু লিখতে পারি। ইন অর্ডার টু, একই রোল, উই ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু প্রসপার ইন লাইফ। আবার সো দ্যাটের জায়গাও আমরা লিখতে পারি ইন অর্ডার দ্যাট। আমরা যেভাবে করি, এখানে যদি ইন অর্ডার দ্যাট থাকে আমরা টু দিয়ে করতে পারবো, ইন অর্ডার টু দিয়ে করতে পারবো। আবার সো দ্যাট থাকলেও টু দিয়ে করতে পারবো, ইন অর্ডার টু দিয়ে করতে পারবো। ও আবার এটা উল্টে কমপ্লেক্স সেন্টেন্সও করতে পারবো। কিন্তু এই সেন্টেন্সটাকে যদি আমরা উইথ আ ভিউ টু দিয়ে করি তাহলে কি হয়? উই ওয়ার্ক হার্ড, এই টু এর জায়গায় আমরা লিখলাম ইন অর্ডার with a view to, we work hard with a view to। এখানে যে ভার্বটা আছে প্রসপার, সেটার সাথে আইএনজি যোগ হবে। আমরা তাই বলছিলাম উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে কি হবে? প্রসপারিং। উই ওয়ার্ক হার্ড উইথ আ ভিউ টু প্রসপারিং ইন লাইফ। অথবা আমরা এখানে লিখতে পারি উই ওয়ার্ক হার্ড ফর, উইথ আ ভিউ টুর পরিবর্তে কি লিখতে পারি? ফর প্রসপারিং ইন লাইফ। এবার পরীক্ষায় যদি এরকম আসে যে সিম্পল সেন্টেন্স থেকে আমরা কি করব? কমপ্লেক্স করব। তাহলে কি করব? যদি কোনো ভার্বের আগে টু দেখি অথবা ইন অর্ডার টু দেখি, কিংবা ভার্বের আইএনজি যুক্ত ফর্মের আগে উইথ এ ভিউ টু কিংবা ফর দেখি, তাহলে আমরা শুরু করব কি দিয়ে? সাবজেক্ট প্লাস ভার্ব, এবং উক্ত যে ভার্বটি থাকবে অর্থাৎ টু, ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, ফর এর পরে যে ভার্বটি থাকবে তার আগে হচ্ছে আমরা কি দিব? সো দ্যাট দিব। তারপর একটা সাবজেক্ট যেহেতু দিতে হবে, যদি সাবজেক্ট না থাকে আমাদের তো অবশ্যই সাবজেক্ট দিতে হবে। তাহলে আমরা হচ্ছে কি আনবো? সাবজেক্ট আনবো। সাবজেক্ট আনবো কিভাবে? যে ক্লজটিতে সাবজেক্ট থাকবে ওই ক্লজের সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট নিব। সাবজেক্টের পরে ভার্ব অনুযায়ী ক্যান অথবা কোড হবে। যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ক্যান হবে, আর পাস্ট ফর্ম থাকলে কোড হবে। যেমন এখানে হচ্ছে ওয়ার্ক আছে প্রেজেন্ট ফর্ম, এর জন্য আমরা কি দিলাম? ক্যান। যদি ওয়ার্কড হইতো অর্থাৎ ইডি যোগ হইতো তাহলে এখানে হইতো কি? কোড। ক্লিয়ার? অথবা আমরা এখানে মে অথবা মাইট দিতে পারি। ক্যান, কোড, মে, মাইটের মধ্যে সিম্পল একটা পার্থক্য আছে, যেটা হচ্ছে আমরা করতে পারি, সম্ভাবনা আছে, অবিসম্ভাবী না, মানে অবশ্যই করতে পারি এমন না, সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে হচ্ছে মে মাইট বসে। আর যেটা আমরা পারি, আত্মবিশ্বাস আছে, সেটা হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে ক্যান, কোড বসে। আমরা ক্যান ব্যবহার করাই ভালো, আমরা সব ক্ষেত্রে ক্যানই ব্যবহার করব, তাইলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে আমরা এখানে এই সেন্টেন্সটাকে যদি কম্পাউন্ড করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। কম্পাউন্ড করলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? আমরা হচ্ছে সাবজেক্ট দিব ওয়ার্ক হার্ড, সো দ্যাট উঠিয়ে এখানে আমরা হচ্ছে এন্ড দিব, উই ক্যান প্রসপার ইন লাইফ। অর্থাৎ আমরা বলছিলাম কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা প্রথম ক্লজটা দিব, সো দ্যাট উঠিয়ে ওখানে এন্ড দিব, বাকি ক্লজটা দিব, শেষ। তারপর যদি আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করি তাহলে প্রথম ক্লজ আছে টু উঠিয়ে টু এর জায়গায় আমরা এন্ড দিব, যেহেতু এটাতে সাবজেক্ট নাই আমরা সাবজেক্ট আনবো, ক্যান অথবা কোড দিব। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে ক্যান দিব, পাস্ট ফর্ম থাকলে কোড দিব, বাকি অংশ দেখে দেখে লিখবো। তাহলে এটা হচ্ছে কি হয়ে যাবে? কম্পাউন্ড হয়ে যাবে। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো সেন্টেন্সে যদি সো ডট 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 থাকে, কিন্তু সো ডট ডট দ্যাট অর্থাৎ সো এর পর একটা অ্যাডজেক্টিভ থাকে, তারপর যদি দ্যাট থাকে, কিন্তু সেন্টেন্সটি যদি এরকম হয় যে অ্যাফার্মেটিভ, আমরা জানি সো ডট ডট দ্যাট অর্থাৎ সো অ্যাডজেক্টিভ যুক্ত
যেই দ্যাট থাকে, সো এর পরে অ্যাডজেক্ট যুক্ত যেই ক্লজটিতে দ্যাট থাকে সেই ক্লজের পরবর্তী অংশটুকু হচ্ছে নেগেটিভ হয়। কিন্তু ক্লজটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কি করব? আমরা সো দ্যাট এটার পরে হচ্ছে এই জায়গা যে ক্লজটি থাকবে সেই ক্লজটি হচ্ছে অ্যাফার্মেটিভ ক্লজ। এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এই ক্ষেত্রে হচ্ছে যে অ্যাডজেক্টিভটি থাকবে, সো এর পরে যে অ্যাডজেক্টিভটি থাকবে সেই অ্যাডজেক্টিভটির পর যে অ্যাডজেক্টিভটি থাকবে সেই অ্যাডজেক্টিভটির পর হচ্ছে আমরা এনাফ লিখব। তারপরে ভার্বের আগে হচ্ছে আমরা টু যোগ করব, ভার্ব থেকে বাকি অংশ লিখব। এখানে দুইটা ক্লজের মাঝখানে হচ্ছে আমরা এন্ড দিব, বাকি অংশটুকু লিখব। যেমন একটা উদাহরণ দিলে বোধহয় আমাদের জন্য সহজ হবে। যেমন আমরা লিখলাম হি ইজ সো রিচ। He is so rich that he can buy a car. তাহলে আমরা কি বলছিলাম? সো এরপরে একটা অ্যাডজেক্টিভ থাকে, তারপর দ্যাট থাকে, কিন্তু বাকি যে ক্লজটা থাকে সেটা নেগেটিভ হয়। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা কি করব? তাহলে হি ইজ সো রিচ দ্যাট হি ক্যান বাই আ কার। এরকম সেন্টেন্সগুলোকে যদি আমরা সিম্পল সেন্টেন্স করি তাহলে আমরা হচ্ছে যে অ্যাডজেক্টিভটি থাকবে এই অ্যাডজেক্টিভটির আগে যে সো আছে এই সো উঠে যাবে। সো উঠে যে অ্যাডজেক্টিভ থাকবে তারপরে হচ্ছে যে এনাফ যোগ হবে। হি ইজ রিচ এনাফ, তারপর হচ্ছে দ্যাট থেকে ভার্ব পর্যন্ত উঠে যাবে, ভার্বের আগে টু যোগ হবে, বাই আ কার। ভার্বের আগে টু যোগ করে বাকি অংশটুকু লিখবো। তাহলে হি ইজ রিচ এনাফ টু বাই আ কার। আমরা প্রথমেই বলছিলাম যদি কোনো সেন্টেন্সে কি থাকে, সো দ্যাট থাকে, অর্থাৎ সো ডট ডট দ্যাট থাকে। ডট ডটের এই যে অংশটা, খালি অংশটা আমরা ডট ডট বলি, এই অংশটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ব্যাডভার্ব থাকে, থাকার পরে হচ্ছে দ্যাট থাকে, এবং দ্যাট যুক্ত ক্লজটা হচ্ছে নেগেটিভ হইলে আমরা একটা রোল একটু আগে শিখেছি। কিন্তু যদি নেগেটিভ না হয় তাহলে কি হবে? আমরা বলছি যে সো থাকবে, সো উঠে যাবে, উঠে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভের পরে এনাফ যোগ হবে। এনাফ এই শব্দটি যোগ হবে, তারপরে হচ্ছে টু, টু হবে ভার্বের আগে, ভার্ব থেকে টু যোগ করে ভার্বের পরের অংশটুকু আমরা ভার্ব থেকে বাকি অংশটুকু উঠিয়ে দিব। আবার এই সেন্টেন্সটাকে যদি কম্পাউন্ড করি তাহলে কি হবে? প্রথম ক্লোজটা আমরা লিখবো সো এর জায়গায়, আমরা জানি কি লিখবো সো এর জায়গায়, সো এর জায়গায় হচ্ছে আমরা বেরি লিখবো। তাহলে সো এর জায়গায় হচ্ছে বেরি লিখলাম। হি ইজ ভেরি রিচ and he can buy a car। ঠিক আছে, এটা হচ্ছে আগের মতোই আছে, হি ইজ ভেরি রিচ and he can buy a car। দ্যাট উঠে আমরা শুধু and দিয়েছি, আর সো এর জায়গায় হচ্ছে ভেরি দিয়েছি। এই সেন্টেন্সটা কিন্তু থাকে, বিশেষ করে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে আসে, সিম্পল থেকে চেঞ্জটা আসে বেশি। যেমন হি ইজ রিচ এনাফ টু বাই এ কার, এখানে এনাফটা উঠে আমরা কি করব? এনাফটা উঠে রিচের সামনে হচ্ছে সো দিব, এনাফ উঠিয়ে রিচের সামনে হচ্ছে সো দিব, আর দ্যাট যোগ করে সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করে দিব। ক্লিয়ার? এবার চলো জানা যাক কোনো সেন্টেন্সে যদি হয়েন থাকে তাহলে আমরা কি করব, একটু আগে শিখেছিলাম তাই না? কিন্তু হয়েন দ্বারা যদি সময়কে নির্দেশ করে, কাকে? হয়েন দ্বারা সময়কে নির্দেশ করলে আমরা কি করব? আমরা আগে কারণ ও ফলাফল নিয়েছি, হয়েন দ্বারা হয়েন সিন্স এজ এর একটা রুলস নিয়েছিলাম, কিন্তু এখানে হয়েন দ্বারা কি করবে? সময়কে নির্দেশ করবে। যদি হয়েন দ্বারা সময়কে নির্দেশ করে তাহলে আমরা কি করব? সময়টা যদি হয় বর্ণনামূলক সময়, এটার জন্য আমরা হচ্ছে একরকম একটা রুল করতে পারি। আবার সময়টা যদি নির্দিষ্ট সময় হয় তাহলে একটা রুলসে যেতে পারি। যেমন ধরো হয়েন দ্বারা যদি সময়কে নির্দেশ করে তাহলে আমরা কি করব? হয়েন উঠিয়ে এই জায়গায় লিখব হচ্ছে at the time of, অথবা in the
টাইম অফ, অথবা শুধু, আচ্ছা আমরা এই জায়গাটা আগে শেষ করে নিই, তারপর বাকি অংশটুকু বলবো। এট দ্য টাইম অফ, ভার্বের সাথে কি করব, আইএনজি করব, ভার্বের সাথে হচ্ছে আইএনজি করব। আমরা এটা হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে দীর্ঘ সময়ের ক্ষেত্রে, একটা স্বল্প সময়ের ক্ষেত্রে, একটা স্বল্প সময়ের ক্ষেত্রে, আর একটা হচ্ছে দীর্ঘ সময়ের ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই জেনেছিলাম যদি কোনো সেন্টেন্সে হয়েন থাকে, হয়েন সিন্স এস থাকে, উভয় ক্লোজে একই রকম সাবজেক্ট থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করে একটা রুলস করেছিলাম। এখন এই সেন্টেন্সের ক্ষেত্রে এখানে আমরা লিখেছি হয়েন যুক্ত ক্লজ দ্বারা যদি সময়কে নির্দেশ করে, তাহলে সিম্পল সেন্টেন্স কিভাবে করব। হয়েনযুক্ত ক্লজটা হচ্ছে যে ক্লজটা থাকবে, এই ক্লজে যে সময়টা থাকবে সেই সময়টা যদি দীর্ঘ সময় হয় তাহলে আমরা করব ইন দা টাইম অফ প্লাস ভার্বের সাথে আইএনজি। যদি স্বল্প সময় হয় তাহলে করব এট দা টাইম অফ প্লাস ভার্বের সাথে আইএনজি। তারপর বাকি অংশ লিখে দিলেই এটা কি হয়ে যাবে, সিম্পল হয়ে যাবে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে দুইটা ক্লজের মাঝে অ্যান্ড যোগ করব। আমরা দীর্ঘ সময় বলতে কি বুঝি আর স্বল্প সময় বলতে কি বুঝি? সাধারণত একদিনের কম সময়কে স্বল্প সময় এবং একদিনের বেশি সময়কে দীর্ঘ সময় বোঝায়। তাহলে একদিনের বেশি সময় নিয়ে যে কাজটা করা হবে ওখানে হচ্ছে ইন দা টাইম অফ, এবং একদিনের কম সময় নিয়ে যে কাজটা করা হবে সেটাতে হবে এট দা টাইম অফ প্লাস ভার্বের সাথে আইএনজি। এই ক্ষেত্রে যদি বয়সকে বোঝায়, অর্থাৎ বয়স ইন্ডিকেট করে কারো বয়স, সেক্ষেত্রে বয়সের ক্ষেত্রে সব সময় এট দা টাইম অফ হবে। যদি বর্ণনামূলক সময় হয়, অর্থাৎ একটা সময় যেমন বৃষ্টি হওয়ার সময় আমি গান গাইতেছিলাম, বৃষ্টি হওয়ার সময়, এই সময়টাকে হচ্ছে একটা বর্ণনামূলক সময়ে ইন্ডিকেট করি। যেমন আমি হচ্ছে 1970 সালে ইন্ডিয়া গিয়েছিলাম, 1970 সালে এই অংশটা হচ্ছে নির্দিষ্ট সময়। বর্ণনামূলক সময়ের ক্ষেত্রে একটা অংশ হবে, আর নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা এট দ্য টাইম অফ না লিখে শুধু এট, অথবা ইন দ্য টাইম অফ না লিখে শুধু ইন লিখতে পারি। আর বর্ণনামূলক সময় হলে এট দ্য টাইম অফ লিখে ভার্বের সাথে আইএনজি যোগ করব, ইন দ্য টাইম অফ লিখে ভার্বের সাথে আইএনজি যোগ করব। আমরা দুইটা উদাহরণ দিলে বোধ হয় বিষয়টা একটু সহজ হবে। যেমন আমরা লিখলাম when it was 1970 I went to London। এই সেন্টেন্সটাতে হয়েন দ্বারা একটা সময় বোঝাচ্ছে এবং সময়টা নির্দিষ্ট সময়, অর্থাৎ বর্ণনা করছে না সময়টা। সেক্ষেত্রে আমরা কি করলাম, এটা যেহেতু দীর্ঘ সময়, আমরা এখানে লিখব ইন দা টাইম অফ বিং 1970 I went to London। তাহলে আমরা কি বলছিলাম, দীর্ঘ সময়কে নির্দেশ করলে ইন দা টাইম অফ ভার্বের সাথে আইএনজি বাকি সময়, তাই তো? এই সেন্টেন্সটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি, ইন 1970 I went to London, অথবা I went to London in 1970। যদি আমরা এভাবে লিখতে চাই এভাবে লিখতে পারি, এভাবে লিখতে চাইলে এভাবে লিখতে পারি। তাহলে আমরা কি করলাম, কি বলছিলাম, হয়েন ওঠে ইন দা টাইম অফ ভার্বের সাথে আইএনজি বাকি অংশ। ওকে, এবার এটা কম্পাউন্ড করলে কি করব, এই যে সাবঅর্ডিনেট কনজাংশন এটা উঠাই দিব, ইট ওয়াজ 1970 and I went to London। তাহলে হয়েন ওঠে দুইটা ক্লজের মাঝে এন্ড যোগ করে দিলেই হবে। এবার আমরা যদি এট এর একটা নিয়ম করতে চাই তাইলে আমরা এভাবে লিখতে পারি, এট যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ এইজের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিতে পারি, হয়েন জেরি
was when Jerry was 4 years old, he went to school. আমরা এই সেন্টেন্সটাতে কি করতে পারি? আমরা বলছিলাম বয়সের ক্ষেত্রে at the time of হয়, at the time of being 4 years old. এখানে হিটাকে জেরি, তাইলে জেরি went to school. আবার একইভাবে আমরা এটা উঠিয়ে দিতে পারি হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশনটা উঠিয়ে দুইটা ক্লজের মাঝে and দিলেই হচ্ছে এটা কম্পাউন্ড হয়ে যাচ্ছে। জেরি was 4 years old and he went to school. এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স সিম্পল করার ক্ষেত্রে সরাসরি এইভাবে লিখতে পারি, জেরি went to school at 4 অথবা at 4 years old. আমরা হচ্ছে সংক্ষেপে at 4 years old অথবা in 1970 দেখিয়েছি, কারণ পরীক্ষার মধ্যে সিম্পল সেন্টেন্সটা এরকম থাকতে পারে, জেরি went to school at 4 years old। তখন আমরা যেহেতু একটা সময় দেয়া আছে 4 years old, when দিয়ে শুরু করব। কি লিখবো? when জেরি was 4 years old। জেরি এই যে সাবজেক্টটা নিব, when জেরি was 4 years old, was নিব হচ্ছে এই ভার্ব থেকে, যেহেতু পাস্ট ফর্ম আছে আমরা জেরির পরে ভার্ব দিব হচ্ছে was, কারণ এই সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, আর কিন্তু সাবজেক্ট এবং ভার্ব নেই। সুতরাং এটাকে যদি আমরা কমপ্লেক্স করি নিশ্চয়ই আমাদের কি নিতে হবে? দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব নিতে হবে, প্লাস হয় নিতে হবে যেহেতু সময়ের উল্লেখ আছে। আশা করি তোমরা যদি খেয়াল করো এই সেন্টেন্সগুলো কিভাবে একটা অন্য সেন্টেন্সে পরিবর্তিত হচ্ছে, তাহলে আশা করি তোমাদের কাছে সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে হাউ থাকে তাহলে সিম্পল সেন্টেন্সে এই হাউ এর পরিবর্তে দ্য ওয়ে অফ প্লাস সাবজেক্টের পসেসিভ প্লাস ভার্বের সাথে আইএনজি করব, আর এখানে দুইটা ক্লজের মাঝে এন্ড যোগ করব এবং এভাবে এটাকে কম্পাউন্ড করব। আমরা একটা উদাহরণ দিই, আই নো হাউ হি came here. I know how he came here. এই সেন্টেন্সে হাউ এর বদলতে আমরা সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে কি করব? দ্য ওয়ে অফ, তারপর সরাসরি ভার্বের সাথে আইএনজি, তার আগে হচ্ছে সাবজেক্টের পসেসিভ ফর্ম লিখলাম আই নো, হাউ এর পরিবর্তে লিখলাম দ্য ওয়ে অফ, সাবজেক্ট কি আছে? হি, তাহলে হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। I know the way of his, ভার্বের সাথে আইএনজি, I know the way of his coming here. ক্লিয়ার? কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ক্লজ লিখব, তারপরে যে ক্লজটা আছে প্রথম ক্লজটা আমরা লিখলাম হাউ দিয়ে, হাউ এর জায়গায় হচ্ছে আমরা এন্ড লিখলাম he came here. I know and he came here। এটা মূলত আরেকটু সুন্দরভাবে আমরা করতে পারি এরকম, he came here and I know it. He came here and I know it। এইভাবে যদি করি তাহলে এই বিষয়টা পুরোপুরি শুদ্ধ হয় আর কি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো সেন্টেন্সে ওয়াই থাকে, যদি কোনো সেন্টেন্সে কি থাকে? ওয়াই, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি দ্য রিজন অফ।
প্লাস সাবজেক্টের পসেসিভ ফর্ম প্লাস ভার্বের সাথে আইএনজি। একইভাবে প্রথম ক্লজ এন্ড দ্বিতীয় ক্লজ। তাহলে আমরা একটা উদাহরণ দিই। এই হাউ এর জায়গায় যদি কেবল আমরা কি লিখে দিই, ওয়াই লিখে দিই, আই নো ওয়াই হি কেম হিয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে, ওয়াই এর পরিবর্তে দ্য রিজন অফ, পজিটিভের কি হবে, হিয়ার পজিটিভ হিজ, কেম এর আইএনজি যোগ করে দিলাম, কামিং হিয়ার, আই নো দ্য রিজন অফ হিজ কামিং হিয়ার। একইভাবে প্রথম ক্লজ এন্ড হি কেম হিয়ার অথবা হি কেম হিয়ার এন্ড আই নো ইট। এই পর্যায়ে আমরা জানবো রিলেটিভ প্রোনাউন যুক্ত দুইটা ক্লজকে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায়। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি হু কিংবা হুইচ থাকে, এই সেন্টেন্স অথবা দ্যাট থাকে, তাহলে উক্ত সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে কিভাবে রূপান্তর করা যায়। যেই কমপ্লেক্স সেন্টেন্সের যেই ক্লজটিতে হু বা হুইচ আছে, এই হু বা হুইচের পর যে ভার্বটি থাকবে সেই ভার্বটির সাথে আমরা আইএনজি যোগ করে দিব। অর্থাৎ কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি হু হুইচ দ্যাট থাকে, তাহলে উক্ত হু হুইচ দ্যাট উঠিয়ে আমরা সরাসরি হু হুইচ দ্যাট যুক্ত যে ক্লজটি আছে সেই ক্লজটির ভার্বের সাথে হচ্ছে আইএনজি যোগ করে দেব, বাকি অংশ লিখব এবং এর আগে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু লিখব, তাতেই এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। যদি সেন্টেন্সটিতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে আমরা উক্ত পাস্ট পার্টিসিপল ফর্মকে আইএনজি করব না, রেখে দিব। অর্থাৎ আইএনজি করার স্থলে আমরা ওই পাস্ট পার্টিসিপল ফর্মটাই রেখে দিব। আর যদি কোনো সেন্টেন্সে আইএনজি থাকে, নতুন করে আইএনজি ফর্ম করার দরকার নেই। আমি আবারও বলছি, কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি হু হুইচ দ্যাট থাকে, তাহলে উক্ত সেন্টেন্সটি সিম্পল করার ক্ষেত্রে হু হুইচ দ্যাট উঠিয়ে সরাসরি ভার্বের কাছে যাব, ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। যদি ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, তাহলে আমরা নতুন করে আইএনজি যোগ করার দরকার নেই। আবার যদি ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে, তাহলে আমরা উক্ত ভার্বটিকে পাস্ট পার্টিসিপলে রেখে দিব। আর কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথম ক্লজটি লিখব, এন্ড দিব, দ্বিতীয় ক্লজটি লিখব। আবার একটা উদাহরণ দেয়া যাক। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে এরকম, আই স আ বয় হু কেম টুয়ার্ডস মি। এখানে আমরা হচ্ছে এই সেন্টেন্সটিকে যদি সিম্পল করি, তাহলে আমরা কি করব বলছিলাম, আমরা হচ্ছে আই স আ বয় রেখে দিলাম, কেবল হু উঠিয়ে সরাসরি কোথায় যাব, ভার্বের কাছে। তাহলে আমরা হু উঠিয়ে দিলাম, তাহলে ভার্বের সাথে গিয়ে আমরা কি বলছিলাম, আইএনজি যোগ করব। তাহলে কাম আছে, কামের সাথে আইএনজি যোগ করলাম, টুয়ার্ডস মি। সহজ না? আমরা কি বলছিলাম, যদি কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, হু হুইচ দ্যাট উঠিয়ে দিব, ভার্বের সাথে আইএনজি যোগ করব, শেষ। আগে যতটুকু আছে লিখবো, পরে যতটুকু আছে লিখবো, তবে ভার্বের পরে অংশটুকু ভার্বকে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, কম্পাউন্ড করলে কি হবে দেখো, আই স আ বয় and he came towards me। শুধু হু উঠিয়ে আমরা কি করলাম, হু উঠিয়ে এখানে এন্ড যোগ করলাম। যেহেতু আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট লাগবে, হু এর পর অংশটুকুতে হু সাবজেক্ট ছিল, কিন্তু হু উঠিয়ে যেহেতু এন্ড বসিয়েছে আর সাবজেক্ট নেই, সেজন্য আমরা কোত্থেকে সাবজেক্ট নিব, আমরা সাবজেক্ট নিব হু কার পরিবর্তে বসছে তার উপর নির্ভর করে। আমরা এখানে হু কিন্তু আই এর পরিবর্তে বসে নাই, হু বসছে দা বয়ের পরিবর্তে। অর্থাৎ যার পরিবর্তে হু বসছে সে অনুযায়ী হচ্ছে আমরা
প্রোনাউন দিব। যদি প্রোনাউন থাকে সরাসরি প্রোনাউন দিয়ে ফেলবো, নাউন থাকলে নাউনের প্রোনাউন করব। আই স আ বয় হু কেম টুয়ার্ডস মি, আমি একটা বালককে দেখলাম যে আমার দিকে আসছিল। তো এখন আমরা হচ্ছে আই স আ বয় হু, এই হুটা কার জন্য বসছে? আ বয়ের জন্য। আমরা সাধারণত জানি এই কনজাংশন গুলো সাধারণত তার পূর্বের যে ওয়ার্ড আছে ওয়ার্ড অনুযায়ী বসে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা হু এর পূর্বে যে অংশটুকু থাকবে বা যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা অনুযায়ী সাধারণত হু বসে। অর্থাৎ হু, হুইচ, দ্যাট, এই কনজাংশন গুলো সাধারণত এগুলোর পূর্বের যে ওয়ার্ড থাকে তার অনুযায়ী বসে। সুতরাং এখানে হু এ বয়ের অনুযায়ী বসছে বলে আমরা এই বয়ের প্রোনাউন দিয়েছি। এবার যদি এরকম হয়, আরেকটা উদাহরণ দিচ্ছি। I have completed a book which is written by Arjuan. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা হচ্ছে হুইচ আছে, আমরা জানি প্রথম ক্লজটা হচ্ছে আমরা লিখে ফেলবো আই হ্যাভ কমপ্লিটেড আ বুক। আমরা এখন সরাসরি কি করব? ভার্বের সাথে আইএনজি যোগ করার কথা, কিন্তু বলছিলাম কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে নতুন করে আইএনজি যোগ করার দরকার নেই। তাহলে আই হ্যাভ কমপ্লিটেড আ বুক, ওই জায়গায় হুইচ উঠিয়ে সরাসরি যে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে সেটা লিখে দিতে হবে বাই আর জুয়ান, বাকি অংশ। নতুন করে এখানে কি লেখার দরকার নেই, নতুন করে হচ্ছে এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করার দরকার নেই। আমরা বলছিলাম ভার্বের সাথে আইএনজি থাকলে নতুন করে আইএনজি দেওয়ার দরকার নেই, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে আইএনজি করার দরকার নেই, শুধু যেখানে আইএনজি থাকবে না সেখানে হচ্ছে আইএনজি ফর্ম তৈরি করব। এবার এটাকে যদি কম্পাউন্ড করি তাই কি হবে? আই হ্যাভ completed a book. I have completed a book and it কি হবে? Is written by Arjuan. কি বলছিলাম আমরা যে হচ্ছে এখানে যেই এন্ড এর পরে আমরা যেই প্রোনাউনটা নিব সেই প্রোনাউনটা কিভাবে নিব? হচ্ছে ঠিক যেই কনজাংশনটা বসবে হু, হুইচ, দ্যাট, তার পূর্বে যে অংশটা ওয়ার্ডটা থাকবে সে ওয়ার্ডের প্রোনাউন অনুযায়ী আমরা নিব। ঠিক আছে, আবার বিভিন্ন ভাবে এটা কম্পাউন্ড থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কিংবা সিম্পল থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে কম্পাউন্ড, এভাবে বিভিন্ন ভাবে এই সেন্টেন্সটা করার চেষ্টা করব। এবার চলো আমরা জানি যদি একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাহলে উক্ত সেন্টেন্সটাকে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করব। একটা সেন্টেন্সে হচ্ছে কি আছে? অ্যাডজেক্টিভ আছে এবং নাউন আছে। উক্ত সেন্টেন্সটি হু কিংবা হুইচ দ্বারা কিংবা দ্যাট দ্বারা হচ্ছে সংযুক্ত। একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আছে এবং নাউন আছে, নাউন অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্সটা হচ্ছে হু, হুইচ, দ্যাট দ্বারা গঠিত হইলে আমরা কি করব? যেমন হচ্ছে হু, হুইচ আছে, কিন্তু সেন্টেন্সটাতে কি আছে? একটা আছে হচ্ছে নাউন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা কিভাবে বুঝবো? সাধারণত হু, হুইচ এর পরে হচ্ছে অ্যাডজেক্টিভটা থাকবে। সাধারণত হু, হুইচ এর পরে অ্যাডজেক্টিভটা থাকলে আমরা কি করব? আমরা হচ্ছে সাবজেক্টটি দিব প্লাস ভার্ব দিব প্লাস অ্যাডজেক্টিভটি দিব প্লাস নাউন দিব, শেষ। হুইচ তো উঠে যাবে, প্রথম সাবজেক্ট দিব, ভার্ব দিব, অ্যাডজেক্টিভ দিব, নাউন দিব। আর এই ক্ষেত্রে প্রথম ক্লজ এন্ড দ্বিতীয় ক্লজ। তাহলে একটা সেন্টেন্স আমরা করি, দেখো আমরা লিখলাম he is a
পারসন হু ইজ ব্লাইন্ড। কি বলছিলাম, হু ইজ থাকবে, আবার হচ্ছে একটা নাউন থাকবে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ থাকবে। সাধারণত হু ইজ যুক্ত ক্লজটাতে হচ্ছে অ্যাডজেক্টিভটা থাকে। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথম সাবজেক্ট দিব, তারপর ভার্ব দিব, তারপরে কি দিব, অ্যাডজেক্টিভটা। ঠিক আছে, এখানে আর্টিকেল থাকলে আর্টিকেলটা আমরা আগে নিয়ে আসবো, বা ডিটারমিনার থাকলে আগে নিয়ে আসবো। এখানে আ ব্লাইন্ড পারসন, হি ইজ আ ব্লাইন্ড পারসন। ঠিক আছে, যদি হু হুইচ যুক্ত সেন্টেন্স ক্লজটা কি থাকে, যুক্ত ক্লজের একটিতে নাউন, অন্যটিতে হচ্ছে অ্যাডজেক্টিভ থাকলে আমরা কি করব, সাবজেক্ট বার অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে সাবজেক্ট বার অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়েছি, এবং এই যেই ডিটারমিনার কিংবা আর্টিকেলটি থাকবে যে জায়গায় সেই জায়গায় রেখে দিব। এবার এটাকে যদি আমরা কম্পাউন্ড করে কি হবে, হি ইজ আ পারসন, তারপর কি করবো এখানে, অ্যান্ড হি ইজ ব্লাইন্ড। ঠিক আছে, আগের মতো হুটা উঠিয়ে এখানে একটা প্রনাউন বসবে। প্রনাউনটা কোত্থেকে বসবে, এর আগের যেই ওয়ার্ডটি থাকবে সেটার প্রনাউন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব আনন্দের সহিত আজকের ক্লাসটি উপভোগ করেছ। আজকে এই পর্যন্ত থাকলো। এই রুলস গুলো ছাড়াও আরো অনেক রুলস আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের। আশা করি আমরা অন্য আরেকটি ক্লাসে, যেটা হচ্ছে একটু পরীক্ষায় আসে কিন্তু রুলস অনুযায়ী ঠিক করা যায় না, একটু ব্যতিক্রম, অন্যরকম, এই সবগুলো রুলস নিয়ে আমি অন্য আরেকটি ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হব, এবং ওই ক্লাসটি করে ফেললে আশা করি কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড সেন্টেন্সে আর কোনো সমস্যাই থাকবে না। এর মধ্যে নিশ্চয়ই তোমরা আমার স্কুল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ, এবং ফেসবুকে গিয়ে আমার স্কুল এই পেজটি লাইক এবং ফলো করে ফেলবে। এবং এতক্ষণ ধরে আমার স্কুলের সাথেই থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।